সত্য বেশি দিন চেপে রাখা যায় না। আমরা এই প্রবাদ বাক্যটা ছোটবেলা থেকে কম বেশি সকলেই শুনেছি, কিন্তু আজকে আন্তর্জাতিক স্তরে যে রিপোর্ট প্রকাশ্যে এসছে তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে। মোহাম্মদ ইউনূস যে সত্য চেপে রাখার চেষ্টা করেছিলেন, সেই সত্য তিনি আর চেপে রাখতে পারলেন না। এবং এই মুহূর্তে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ তার হিট লিস্টে মোহাম্মদ ইউনূস এবং তার সংস্থা গ্রামীণ ব্যাংক, এবং বিশেষজ্ঞরা মনে করছেন মার্কিন গোয়েন্দা সংস্থার কাছে এই রিপোর্ট চলে আসার পর মোহাম্মদ ইউনূসকে কার্যত ব্ল্যাকমেল করা হচ্ছে আমেরিকার পক্ষ থেকে, এবং যেভাবে আমেরিকা চাইছে মোহাম্মদ ইউনূস এখন সেভাবেই চলতে বাধ্য হচ্ছেন। কি সেই রিপোর্ট? এবং এই রিপোর্ট যখন প্রকাশ্যে এসছে, রীতিমতো আন্তর্জাতিক স্তরে ঝড় বয়ে গেছে যে কিভাবে জঙ্গি সংগঠন আল কায়দাকে দিনের পর দিন ফান্ডিং করে গেছেন মোহাম্মদ ইউনূসের এই সংস্থা গ্রামীণ ব্যাংক এবং তার ডিরেক্টররা, এবং সেই তথ্য এবার মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পেয়ে গেছে। ডিটেলিং আলোচনা করব, অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও, ইনফরমেটিভ একটি ভিডিও, এবং এই ভিডিও আমি একটি পর্বে আজকে বানাচ্ছি, এবং আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি কমেন্টে বলেন আমি ধারাবাহিকভাবে 3টে পর্বে আপনাদের বোঝানোর চেষ্টা করব কিভাবে মোহাম্মদ ইউনূসের সংস্থা গ্রামীণ ব্যাংক আল কায়দাকে স্পন্সর করেছে দিনের পর দিন, এবং এখন সিআইএ কিভাবে মোহাম্মদ ইউনূসকে নিয়ে টুইট করতে শুরু করেছে। বাংলাদেশের মিডিয়া এগুলোকে তুলে ধরবে না। তারা যদি তুলে ধরে তাহলে মোহাম্মদ ইউনূসের এই নোবেল জয়ীর পিছনে লুকিয়ে থাকা আসল যে মুখোশ তা এক্সপোজড হয়ে যাবে। এবং আজকে আপনারা বোঝার চেষ্টা করুন যে কিভাবে ভদ্রবেশে একজন শয়তানকে বাংলাদেশের দায়িত্বে তুলে দেওয়া হয়েছে কিছু ছাত্র নেতাদের পক্ষ থেকে। যাই হোক, যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে 2013-14 সময়ে মোহাম্মদ ইউনূস আসলে ক্লিন্টন ফ্যামিলির অত্যন্ত ঘনিষ্ঠ এক কর্তা ছিলেন, এবং গ্রামীণ ব্যাংক যখন তিনি শুরু করেন সেই গ্রামীণ ব্যাংকের আড়ালে কিছু জায়গায় তিনি পয়সা দিতে শুরু করেন। এবার পয়সার কাছে গোটা বিশ্ব পদনত হয়, সকলেই জানি। ফলে পয়সা দিয়ে দিয়ে তিনি তার চ্যানেলটাকে দীর্ঘায়িত করেছেন। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল একটি রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্টে সিআইএ এর সঙ্গে তাদের কথোপকথন হয়, এবং সিআইএ এর পক্ষ থেকে একটি লিস্ট দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া হয়, এবং সেই লিস্টটা কিসের লিস্ট ছিল? ডোনারদের লিস্ট ছিল, অর্থাৎ যারা ফান্ডিং করেছে। কাকে ফান্ডিং করেছে? আল কায়দার মতো জঙ্গি সংগঠনকে ফান্ডিং করেছেন। এই আল কায়দার মাথার উপরে কে ছিলেন? ওসামা বিন লাদেন ছিলেন, এবং ওসামা বিন লাদেনের এই আল কায়দায় কিন্তু আমেরিকার 9/11 যে টুইন টাওয়ারের মধ্যে প্লেন ঢুকে যাওয়ার যে নাশকতার ঘটনা ঘটেছিল তার প্রধান অভিযুক্ত ছিলেন। এই লিস্ট দ্য ওয়াল স্ট্রিট জার্নালের হাতে চলে আসে। এই লিস্টে একজনের নাম খুঁজে পাওয়া যায়, তিনি আবার গ্রামীণ ব্যাংকের ডিরেক্টর, অর্থাৎ মোহাম্মদ ইউনূস ফাউন্ডার, তার মাথার তলায় বা তার নিচে ডিরেক্টর, এবং এই ডিরেক্টরকে দিয়ে তিনি আল কায়দাকে দিনের পর দিন ফান্ডিং করেছেন। সেই তথ্য পৌঁছে যায় মার্কিন গোয়েন্দা সংস্থার হাতে, এবং মার্কিন গোয়েন্দা সংস্থা এই লিস্ট হুবহু তুলে দেয় দ্য ওয়াল স্ট্রিট জার্নালের কাছে। অর্থাৎ মোহাম্মদ ইউনূসকে চাপে রাখার খেলাটা আমেরিকার পক্ষ থেকে শুরু কিন্তু করা হয়েছিল 2023 সাল থেকে। সেই তথ্য বলা হচ্ছে যে মোহাম্মদ আব্দুল লতিফ জামিল এই ব্যক্তির নাম, যিনি গ্রামীণ ব্যাংকের বোর্ড মেম্বার, তার বাস কিন্তু সৌদি আরবে, এবং তিনি নাকি ওসামা বিন লাদেনের কি ফান্ডার্স অর্থাৎ প্রধান ফান্ডিং অপশন ছিলেন। পরবর্তীকালে কর্পোরেট রেকর্ডে আরো চমকে যাওয়ার মতো তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থা ইনভেন্ট করে। সেখানে বলা হয় একটি নতুন কোম্পানি ফর্ম করা হয় 2007 সালে, যেই কোম্পানির নাম ছিল গ্রামীণ জামিল। গ্রামীণ মানে গ্রামীণ ব্যাংকের গ্রামীণ নেওয়া হয়েছে, এবং এই ব্যক্তির নাম যেহেতু জামিল, ফলে দুজনে মিলে যে কোম্পানি ফর্ম করেন 2007 সালে, সেই কোম্পানিকে অ্যাজ এ জয়েন্ট ভেঞ্চার্স কোম্পানি হিসেবে দেখানো হয় গ্রামীণ ফাউন্ডেশন এবং গ্রো ওয়েল লিমিটেডের। 2003 সালে এই কোম্পানি ইনকর্পোরেট হলেও লিঙ্কডইন বলছে 2003 সালে কিন্তু এই কোঅপারেশনটি হতে শুরু করে দিয়েছিল, এবং পরবর্তীকালে এই কোম্পানি কিন্তু আল কায়দাকে দিনের পর দিন ফান্ডিং করেছেন। স্পেসিফিক্যালি কি অভিযোগ সেটাও আমি ডিটেলিংয়ে আপনাদের জন্য বলবো। এই কোম্পানির একটি মিশন ছিল, সেই মিশনও কিন্তু আতশ কাচের তলায় আজকে চলে এসছে। সেই মিশনে বলা হয়েছিল যে এই কোম্পানি এলিভেটেড পভার্টি ইন দ্য আরব ওয়ার্ল্ড, অর্থাৎ আরব ওয়ার্ল্ডে যাতে দারিদ্রতার দূরীকরণের কাজ এই কোম্পানি করবে, এবং কিভাবে করবে? বিভিন্ন পার্টনারশিপ করবে, এবং বিভিন্ন মাইক্রো ফিন্যান্স বিজনেস তারা করবে, এবং টেকনিক্যাল অ্যান্ড ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে আরব দুনিয়াতে। এই কোম্পানিটা ছিল
ব্রেন ওয়াশড কিংবা আই ওয়াশ করার মতো একটি কোম্পানি। আসলে ফান্ড সার্কুলেট করা এবং এই কোম্পানির সঙ্গে যারা অ্যাটাচ হবে তাদেরকে আল কায়দার সঙ্গে কানেক্ট করা, এই সকল কোম্পানি কিন্তু এই গ্রামীণ জামিল কোম্পানিটি করত। লিঙ্কডইন বলছে 2003 সালে এই কোম্পানি এস্টাবলিশড হয়, মোহাম্মদ ইউনুস এবং জামিল একত্রে করেন। 2007 সালে এই কোম্পানি ইনকর্পোরেশন করা হয়। তারা বলছেন যে এই কোম্পানি মিডল ইস্ট নর্থ আফ্রিকার প্রথম সোশ্যাল সার্ভিস অর্থাৎ এনজিওর আন্ডারে এই কোম্পানিকে দেখানোর চেষ্টা করা হয়। কারণ এনজিও যদি করা হয় তাহলে অনেক কিছুতে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনে ছাড় পাওয়া যায় এবং সন্দেহের ঊর্ধ্বে আপনি থাকতে পারেন। এ আরব দুনিয়ার বহু পুরনো খেলা। এবং এই কোম্পানি বলা হচ্ছে যে মিডল ইস্ট নর্থ আফ্রিকার পাশাপাশি তুরস্কতেও কিন্তু কর্মরত ছিল। অর্থাৎ নেক্সাসটা বোঝার চেষ্টা করুন, তাহলেই আপনারা খুব সহজে পুরো বিষয়টা কিন্তু বুঝে যাবেন। ডিসেম্বর 2013 এই কোম্পানি বাজার থেকে প্রায় $65 মিলিয়ন কিন্তু কালেক্ট করে এবং খুব সহজেই প্রায় 22 লক্ষ লোককে এই কোম্পানি কিন্তু অ্যাটাচ করে, যাদের সকলের কাছ থেকে কিছু না কিছু টাকা নিয়ে টেরর ফান্ডিংয়ে কাজে লাগাতো মোহাম্মদ ইউনুসের এই সংস্থা। অফিসিয়াল অ্যাড্রেস ছিল সাইপ্রাস, হেডকোয়ার্টার ছিল দুবাই। আরও ইম্পর্টেন্ট বিষয় হলো এই কোম্পানির বিপক্ষে এবার ইন্টারন্যাশনালি ইনভেস্টিগেশন চালু করে দিয়েছে আমেরিকা। এবং এখানে বলা হচ্ছে মোহাম্মদ ইউনুস যেভাবে গ্লোবাল ফিনান্সিয়াল সার্ভিসটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছেন এই কোম্পানির মাধ্যমে, সেটাই এখন মেন উদ্বেগের বিষয়। যে একটি কোম্পানি ফর্ম করে আপনি বাংলাদেশকে কানেক্ট করলেন, আপনি দুবাইতে হেড অফিস করলেন, সাইপ্রাসে এই কোম্পানিকে ইনকর্পোরেট করলেন, মিডিল ইস্টে এই কোম্পানির একাধিক মানুষকে ছড়িয়ে দিলেন, নর্থ আফ্রিকাতে এই কোম্পানি নিয়ে পৌঁছে গেলেন এবং আলটিমেটলি এই কোম্পানির যে প্রধান ফাউন্ডার মোহাম্মদ ইউনুস বসে আছেন আমেরিকায় এবং যাকে এই কোম্পানি ফান্ডিং করছেন সেই আল কায়দার ফাউন্ডার লাদেন তিনি বসে আছেন পাকিস্তানে। এবং এই যে গ্লোবাল সাপ্লাই চেন টেরর নেটওয়ার্কটা এই কোম্পানি চালিয়েছে, তাই এখন মার্কিন গোয়েন্দাদের আতশ কাচের তলায়। আরও ইম্পর্টেন্ট বিষয় আছে, এই কোম্পানির বিপক্ষে স্পেসিফিক্যালি কিছু অভিযোগ করা হয়েছে সিআই রিপোর্টে। প্রথমে বলা হচ্ছে এই কোম্পানির যত টেরর লিঙ্ক ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনগুলো আছে সেগুলোকে মনিটরিং করা হয়েছে। সেকেন্ড, বলা হচ্ছে যে এই কোম্পানি যত কন্ট্রোভার্সিয়াল পার্টনারশিপ করেছে এবং সেই পার্টনারশিপগুলোর ব্যাকগ্রাউন্ড কি, কাদের সঙ্গে পার্টনারশিপ করা হয়েছে, যে পার্টনারশিপ করা কোম্পানিগুলো ডিরেক্টর কারা, তাদের কি লিঙ্ক, তাদের ব্যাংক ট্রানজিশন কোন দেশের, তাদের কোঅপারেশন কোন দেশে হয়েছে। ফলে পুরো বিষয়টি এখন মার্কিন গোয়েন্দা সংস্থার আতশ কাচের তলায়। পরবর্তীকালে বলা হচ্ছে এই কোম্পানি অ্যাকুজিশনে ভুগছে, অর্থাৎ অভিযুক্ত করা হয়েছে অর্গান ট্রাফিকিংয়ে। এমনকি এটাও বলা হচ্ছে যে টাইজ টু এক্সট্রিমিস্ট এফিলেটেড নেটওয়ার্ক, অর্থাৎ মানব শরীরের পাচার করার কাজে সংযুক্ত এবং এক্সট্রিমিস্ট মুভমেন্টের সঙ্গে এই কোম্পানি কোথাও না কোথাও ব্যাকওয়ার্ড স্টেপ দিয়ে কিন্তু জড়িয়ে আছে। আর এই রিপোর্ট প্রকাশিত হয়েছে আজকে, যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে মোহাম্মদ ইউনুসকে চাপে রেখে দিয়েছেন মার্কিন গোয়েন্দারা। আপনার কাছে এত অভিযোগের এই রিপোর্ট, এবার মোহাম্মদ ইউনুসের কি সত্যি ক্ষমতা আছে যে তারা বলতে পারেন যে ভাই আপনি যেভাবে বলছেন আমি চলবো না? ফলে আজকে কিন্তু এই রিপোর্টের প্রথম পর্ব প্রকাশ্যে এসছে, বাংলাদেশি মিডিয়া দেখাবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট এবং আপনারা হয়তো বুঝতে পারছেন কেন মোহাম্মদ ইউনুস এখন আমেরিকার হাতের পুতুল, আমেরিকার দালাল এবং বাংলাদেশে একের পর এক বন্দর বিদেশি শক্তির হাতে তুলে দিচ্ছেন। দেশকে তিনি বিক্রি করে দিয়েছেন, দেশের ফিনান্সিয়াল কন্ডিশন কোলাপসড করে গেছে, তিনি আমেরিকা ছাড়া চলতে পারছেন না। নেপথ্যে কারণটার প্রথম পর্ব আপনাদের আজকে দেখালাম। কমেন্টে জানাবেন যদি আপনারা পরেরটা শুনতে চান, আর ভিডিওটি পারলে শেয়ার করে দিন। অনেকে মোহাম্মদ ইউনুস সম্পর্কে অনেক লম্বা চওড়া ডায়লগ দেন কমেন্টে এসে, এই ওনার আসল রূপ প্রমাণ সহ তথ্য সহ আপনাদের দেখালাম। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।